আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই শিল্পাঞ্চল তথা বাংলার মধ্যে কিছু কিছু মানুষ রয়েছেন প্রতিষ্ঠিত। তাদেরকে আমরা চিনি হয়তো ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, কিন্তু তাদের একটা আলাদা নিজস্ব জগৎ রয়েছে। আজকে ঠিক সেই কারণেই চলে এসেছে রানীগঞ্জের এক ডাক্তারের বাড়িতে। আপনারা সবাই তাকে চেনেন, জানেন ডাক্তার হিসাবে। আমরা সরাসরি এখন যাব ডক্টর সৌমি ব্যানার্জির কাছে। আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। নমস্কার। আমরা সবাই জানি এই শিল্পাঞ্চলের বিশিষ্ট ডাক্তার হিসেবে আপনাকে, কিন্তু তবুও আপনার এই ডাক্তারের সাথে সাথে আপনার নিজস্ব জগৎ রয়েছে, যেখানে আপনার ছবি আঁকা, গান করা এবং তার সাথে সাথে আপনি গান এখন নিজে রচনাও করেছেন, সুর দিচ্ছেন পর্যন্ত। এগুলো কোথা থেকে পেয়েছিলেন? কে অনুপ্রেরণা, মানে পেছনে কে আছে? অ্যাকচুয়ালি ধন্যবাদ প্রথমেই আর কি জানাই আপনার সমস্ত দর্শকদের। আর অনুপ্রেরণা বলতে ফ্যামিলিতে এরকম অনেকে আছেন আর কি যারা আমার খুব কাছে, এবং আমার বোন সবার আগে বলি, সে লেখালেখির পিছনে সবথেকে বড় অনুপ্রেরণা আমার। সেও খুব ভালো লেখে, এখনও কন্টিনিউ লেখে আর কি। তো মানে ওর দেখা দেখি আমার লেখালেখি শুরু, এবং এখনও চেষ্টা করি আর কি যে লিখে যেতে নিজের মতন করে। আর গানটা নিজস্ব ভালো লাগা, মানে সেইটার মা গাইতেন ছোটোবেলা থেকে, মাও শেখাতেন, এবং আমি সেরকমভাবে মানে গান শিখেছি বহু বছর ছোটোবেলা থেকে। ক্লাসিক্যাল শিখতাম একদম। আর তো গানের একটা নিজস্ব ভালো লাগা জগৎ আছে, মানে সেটা খুবই ভালো লাগে আর কি। সেটা এখন ধরুন গান কতটা করতে পারি জানি না, কিন্তু গান শুনি প্রচুর, আর খুব এনজয় করি আর কি যাকে বলে। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। দারুণ দারুণ। বন্ধুরা শুনলেন এতক্ষণ ডক্টর সৌমি ব্যানার্জির কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত। আমরা যত জানি সৌমিদি উনি থাকেন মানে কলকাতার মানুষ, কলকাতায় ওনার জন্ম, এবং খুব ছোটোবেলা থেকেই কিন্তু উনি পড়াশোনার সাথে সাথে মানে 3-4 বছর বয়স থেকেই গান উনি গাইতে শুরু করেন। তারপর ছবি আঁকা, শুধু যে গান তা নয়, গান উনি লিখেওছেন অতি সম্প্রতি। এবং এখন চারিদিকে যে ডাক্তারদের নিয়ে আমি একটুখানি ওনার সঙ্গে কথা বলে নেব যে এই যে গানটা রচনা করার কথা মাথায় এলো কী করে? অ্যাকচুয়ালি এটা এই ডক্টরস ডে উপলক্ষেই আর কি লেখার কথা হলো। কারণ প্রথম কথা যদি সব দিক থেকে দেখি আর কি, যে আমার খুব মনে হয় যে একটা সামাজিক অবক্ষয় ঘটেছে, যেটাতে ধরুন আমাদের শুধুমাত্র পেশাগত দিক থেকে ডাক্তার নয়, সমস্ত পেশার লোকেদের এবং সার্বজনীনভাবে আর কি, যে সবার মধ্যে একটা নৈতিক অবনতি ঘটেছে। হ্যাঁ, তো এবং আরেকটা জিনিস যেটা আমরা খুব ভীষণভাবে অনুভব করি, সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস, এবং পেশাগত দিক থেকে ডাক্তারদের প্রতি, সাধারণ পেশেন্টদের
বা সাধারণ মানুষের যে বিশ্বাসটা সেটা ভীষণভাবে নষ্ট হচ্ছে। হ্যাঁ, তো সেটার জন্য অনেক অংশে আমরাও হয়তো দায়ী, কিন্তু কোনো জায়গায় হয়তো দায়ী নই, কিন্তু তাও আমাদের এটাকে সাফার করতে হয় আর কি। তো সেই সব মাথায় ভেবেই আর কি ডাক্তার মানে দিবস উপলক্ষেই এই লেখাটা হয়েছিল। আর সেটা একটা সুরও দেওয়া হয়েছিল আর কি, যে ডাক্তারদের জন্য, ডাক্তারদের মানে কি বলবো, তাদের অনুভূতি প্রকাশ করার জন্য গানটি লেখা আর কি। বাড়িয়ে হাত রয়েছি পথে, কত অসংখ্য ভিড়েরই স্রোতে, করেছি অঙ্গীকার মানব না তোহার আমরা যে সেবার কর্ণধার। আমরা আপনাদের দেখাবো ওনার কিছু কিছু ছবি আঁকা এবং এমব্রয়ডারিরও কাজ করেন আপনি। ওটা বললাম যে দাদা আমার ভালো লাগে। আর আপনার কতগুলো আর ভালো ভালো মানে ভালো লাগার কাজ রয়েছে? না না, আমার অ্যাকচুয়ালি মনে হয় যে মানে শেখার কোনো বয়সও নেই। আর নতুন, হ্যাঁ একদমই তাই। আর যত নতুন জিনিস, মানে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি খুব অল্পতে বোর হয়ে যাই। তো আমার কিছুদিন বাদে বাদেই মনে হয় যে এবার নতুন একটা কিছু শিখি। তো যার জন্য মানে সেজন্য আমার সেটা আগ্রহে আর কি, কিছু না কিছু আমি শিখতে থাকি আর কি। তো এই আঁকা কিছু মানে আঁকা হলো, আঁকাটাও করছি, তার সাথে সেলাইও করছি, এবার মানে এমব্রয়ডারি কাজও করছি আর কি। এবারে দেখা যাক আরও নতুন কি আর কি, যেটাতে আমার আগ্রহ হয়। এক্সারসাইজ একটা আরেকটা পার্ট, যেটা আমি সবসময়ই হচ্ছে যে সবাইকেও বলি যে এক্সারসাইজ করুন এবং নিজেও করি। হ্যাঁ, ঘরে সবাইকেও করানোর চেষ্টা করি আর কি। তো সেটাও একটা পার্ট আর কি। তো এই সবই চলতে থাকে আর কি। যত বেশি শেখা যায়, মানে আমার তো মনে হয় যে লার্নিং হচ্ছে অ্যান্টি এজিং আর কি। হ্যাঁ, যত বেশি শিখবেন তত সেটা আপনার বয়সটাকে কমাবে। আরও বেশি নিজেকে মনে হবে যে সেই ছাত্র, সেই স্টুডেন্ট সুলভ মনোভাবটা থাকবে সবার মধ্যে আর কি। তো সেটাও একটা খুব বড় কথা আর কি, যে শিখতে থাকুন নতুন নতুন জিনিস। বন্ধুরা, আমরা গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম যে পিছিয়ে পড়া মেয়েদের জন্য যেভাবে এডুকেশন ফর অল এগিয়ে চলেছে, এবং সেখানে বাসুদেব গোস্বামী স্যার উনি যে প্রথম যে মানুষটির কথা বললেন, সব সময় যে বলেন, সেই সৌমি ব্যানার্জি রয়েছেন, এবং যার মানে অনুপ্রেরণায় কিন্তু ওনারা এগিয়ে চলেছেন। আর এই যে পিছিয়ে পড়া মানুষদের, এই যে মেয়ের, বিশেষ করে মেয়েদের আদিবাসী প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে উনি ভিজিট করেন এবং সেই মেয়েদেরকে নিয়ে আসেন, তাদের পড়াশোনা দায়িত্ব নিচ্ছেন। আপনারা সেই ভিডিও দেখেছেন, এবং সেই মুহূর্তে উনি ছিলেন না, আজকে যখন ওনাকে পেয়েছি। এবং করোনা সময়ে শুধু ডক্টর সৌমি ব্যানার্জি নন, ওনার যিনি হাজব্যান্ড রয়েছেন সেই স্বনামধন্য ডাক্তার দিব্যেন্দু দাস, এবারে প্রকাশ্যে আপনারা হয়তো অনেকে জানতেন না, তো তারই সহধর্মী সৌমি ব্যানার্জি। তো আমরা সেই করোনার সময় থেকে, তারও আগে থেকে বোধহয় আপনারা এই যে সমাজের বুকে যে কাজ করেছিলেন, মানে কাজ করে চলেছেন নিঃশব্দে। হ্যাঁ, তো এইগুলো কবে থেকে আপনার মাথায় আসে? না, কাজ তো নিঃশব্দেই করা উচিত। হ্যাঁ, আর না না, মাথায় আসার মতন কিছু নয়। করোনা সিচুয়েশন এমন হয়েছিল আর কি, সেটাতে মনে হয়েছিল যে সবার জন্যই কিছু করা দরকার। মানে অন্তত আমরা তো চলে যাচ্ছি, আমাদের তো চালিয়ে নিচ্ছি, কিন্তু যাদের হচ্ছে না তাদের অন্তত কিছুভাবে যদি আমরা সাহায্য করতে পারি, সেটাই। আর আরেকটা আমার ব্যক্তিগত দিক থেকে সবসময় মনে হয় যে মানে সত্যি কথা বলতে কি খুব ক্ষোভ হয় যে মেয়েদের মধ্যে এত কিছু আছে, তারা এত কিছু সহ্য করেও তারপরেও বাইরে বেরোচ্ছে, ঘর সামলাচ্ছে, বাইরে যাচ্ছে, সমস্ত কিছু করছে, কিন্তু তারপরেও তাদের সেই রকম তারা মর্যাদা পায় না। প্লাস প্রচুর ছোট মেয়েরা যারা, তারা অ্যাকচুয়ালি মানে জীবনে কি করা উচিত, মানে তারা পথভ্রষ্ট হয় আর কি। বেসিক্যালি যেটা বলতে গেলে, যে এডুকেশন আমাদের এম্পাওয়ার করে, এডুকেশন নিয়ে আমার পাওয়ার। হ্যাঁ, যেটা থেকে আমি আলটিমেটলি নিজের ভয়েসটা বলতে শিখি, বা যেটা থেকে হচ্ছে যে আমি সেই নিজের স্বাধীনতায় বাঁচতে শিখি আর কি, সেই জিনিসটা ছোট বাচ্চা মেয়েদের মধ্যে সেটা খুব ঢোকানো প্রয়োজন। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু মানে সমাজের অবক্ষয় মানে অবশ্যম্ভাবী, সেটা হবেই হবে। কারণ আজকে আমরা মেয়েরাই, আমরা আলটিমেটলি গিয়ে তো মা শিশুর জন্ম দিচ্ছি বা দেব, তো মানে তাহলে আমি আমার ছেলে মেয়েকে কী শেখাবো? আমি আমার ছেলে মেয়েকে একটা স্ট্রং ভয়েস যদি না দিতে পারি, তাহলে তো তারাই তো এগিয়ে নিয়ে যাবে। তো
তো সেজন্য আমার সবসময় ওদেরকে দেখে মনে হয় যে মানে ওদেরকে এম্পাওয়ার করা, ওরা পড়াশুনো শিখে দাঁড়াক মাথা উঁচু করে, সেটা ভীষণভাবে জরুরি। আরেকটা কথা যেটা আমার খুব মনে হয় যে আমি নিজে পড়াশুনো করেছি বাগবাজারে আর কি, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, মানে যেটা সম্পর্কে, যে স্কুল সম্পর্কে বলার কোনো মানে অপেক্ষা রাখে না। যারা জানেন তারা জানেন। ওই স্কুলের ভিত্তি পুজো করেছিলেন শ্রী মা সারদা এবং সিস্টার নিবেদিতা নিজে। তো সেই স্কুল থেকে বড় হওয়া, সেই স্কুলের যা শিক্ষা বা যেটা আমি মানে আজও বয়ে নিয়ে যাই আর কি, তো সেই আর কি। তো মেয়েদের কোনোদিনও মানে কমজোরি এটা ভাবতে পারবো না আর কি। আর সেই দিক থেকেই ভাবনা চিন্তা করে, আর বাসুদেব স্যার হচ্ছে যে, আমিও ওনাকে স্যার বলি, এবং উনি অসংখ্য এরকম কাজ করেন, এডুকেশন ফর অল, মানে প্রচুর এরকম কাজ করে বেড়ান। এবং সত্যি কথা বলতে কি ওনারা নিঃশব্দেই করেন। হ্যাঁ, কিন্তু এবার আমার মনে হয় একটা প্রয়োজন আছে যে সমাজের লোকেরা জানুক যে এরা এই কাজগুলো করছে এবং এগিয়ে আসুক এদের, কারণ আমাদের এই কাজগুলো করার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয়। এবং মানে সমাজে বড় লোকেরা যারা আরও বেশি মানে কি বলবো এস্টাবলিশড আর কি, তারা যদি এগিয়ে আসেন তাহলে মানে এই এনজিওটার খুব উপকার হবে আর কি। কারণ এরা মানে ভীষণভাবে কাজ করে বেড়ান প্রত্যেকটা, মানে এবং ছেলে মেয়ে নির্বিশেষে সবারই পড়াশুনো, সবারই হচ্ছে যে বই, খাতা বই, এবং বয়স্ক মানে মহিলা বা লোকেদের কম্বল দেওয়া থেকে শুরু করে, শাড়ি দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই করে। তো সেজন্য এদের একটা সাহায্যের খুব দরকার। তো আমি বলবো মানে আপনার চ্যানেলের থ্রু দিয়ে যে যারা শুনছেন তারা যেন এগিয়ে আসে আর কি, একটু হাত বাড়িয়ে দেয় আর কি। এডুকেশন ফর অল, একদম এডুকেশন ফর অল। আচ্ছা, কিছু কিছু মানুষ আর্থিক অনুদানের মাধ্যমে তারা নিজেদের সমাজসেবার কাজ করে চলেছেন, করছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি তো আরও আলাদা, কারণ আপনি শুধু আর্থিক অনুদান নয়, তার সাথে নিজে আপনি সশরীরে গিয়ে তাদেরকে আপনি পড়াশোনা মানে পড়াচ্ছেন, তাদেরকে পড়াচ্ছেন। কিন্তু এই এত ব্যস্ততা আপনার এই ডাক্তার জীবনে, যে প্রচুর চাপের মধ্যে থাকতে হয় প্রতিটা ডাক্তারকে, সেখান থেকে বেরিয়ে আপনার নিজস্ব জগতে আপনি এত বিজি, আপনার গান আছে, আঁকা আছে, এর পরেও কিন্তু আপনি সমাজের কাজ করে চলেছেন সমাজের বুকে। এত সময় পান কি করে করছেন এগুলো? এটা কি নারী বলেই, নারী মানে আর এক রূপ মা দুর্গা 10 টাকা তা জানি না, কিন্তু মানে ওই মেয়েগুলোকে দেখলে আপনি হয়তো বা ওদের সাথে কথা বললে হয়তো এই কথাটা মানে আরও বেশি করে বুঝতে পারতেন। হ্যাঁ, ওদের চোখে মুখে বড় মানে নিজেকে বড় করার, নিজেকে দাঁড় করানোর একটা বড় খিদে রয়েছে, এবং সেখানে মানে সেটাকে অস্বীকার করার মতন ক্ষমতা তো নেই আর কি, আমারও নেই। তো এইটুকু তো সাহায্য করা। আর সত্যি কথা বলতে গিয়ে আমার ওদের সাথে সময় কাটাতে ভীষণভাবে ভালো লাগে, কারণ ওরা ভীষণ পিওর। আর ওদের মনে, ওদের সাথে মানে ওদের মধ্যে কোনো কি বলবো, কোনো মুখোশ নেই, কোনো জটিলতা নেই। তো ওরা যা মনে হয় তাই বলে, মন খুলে কথা বলে। তো ওদের সাথে মানে থাকতে, কথা বলতে আর কি, ইন্টারাকশন করতে খুব ভালো লাগে। আর আমি আমার পছন্দের সাবজেক্ট পড়াতাম, লাইফ সায়েন্স আমার খুব পছন্দের সাবজেক্ট, তো আমি সেটাই পড়াতাম ওদের, যেটা আমার মানে পড়াতেও ভালো লাগতো। তো সেজন্য আমি ওই টাইমটা খুব এনজয় করেছি আর কি, যে ওদেরকে পড়ানো, ওই টাইমটা আমি খুব এনজয় করি আর কি, যে ওদেরকে পড়াতে পারলে আমার খুব ভালো লাগে, এটাই। হ্যাঁ, তো আমরা দিদির কাছ থেকে আর একটা গান শুনে নিয়ে এরপর আরও দিদির সম্পর্কে 2-4 কথা শুনবো। দেখতে থাকুন গৌতমের সাথে। আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই, রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দারুণ দারুণ। ওপারে যারা রয়েছেন
আপনাদের জানাই, দিদি কিন্তু প্রথম যখন 2-3 বছর বয়স তখন থেকেই গান তার শুরু, কিন্তু মাঝে প্রায় 15 থেকে 16 বছর কিন্তু উনি গান করেননি। রিসেন্ট 6-7 বছর উনি গান শুরু করেছেন, কিন্তু এখনও দেখুন গলা এবং গলার স্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা এই গানের মাঝে মাঝে যে ছবিগুলো দেখলেন ওনারই আঁকা, এবং এই ছবি আঁকার ওনার গুরু কিন্তু নেই, উনি নিজেই কিন্তু ছবি ওনার যখন খুশি মনে হয়েছে এঁকেছেন, তাই তো? না, হয়তো গুরু নেই ঠিকই, কিন্তু ওই যে বললাম যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কারণ মানে আমার দাদু যিনি আমার মায়ের বাবা যিনি ছিলেন, তাকে আমরা কোনোদিন চোখে দেখিও নি, কিন্তু আমি শুনেওছি যে তিনি খুব ভালো আঁকতেন, এবং তার আঁকা আমরা দেখেছি, সেগুলো আমার মা এবং মামা খুব যত্ন করে রেখে দিয়েছেন। আমার মা আর্কিটেক্ট, আবার আমার মামাও হচ্ছে যে ভীষণ ভালো ছবি আঁকেন। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে এসছি বলে হয়তো সেই কিছুটা সুবিধে এখন নিজের আঁকা আঁকি করতে ইচ্ছা করে, তাই করি আর কি। সেই আমরা শেষ করব এরপর অনুষ্ঠান। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, মানে এরপর আপনি এই ডাক্তার জীবন, এই ডাক্তারির সাথে সাথে আর কি করতে চান? সেটা তো মানে সারপ্রাইজ আর কি, মানে লেটস সি কে লাইফ কীভাবে আমাকে সারপ্রাইজ করে, আর নতুন আর কি জিনিস শিখতে ইচ্ছা করে। হ্যাঁ, আর তবে আমার শেখার মানে ইচ্ছের অনেক কিছু আছে। মানে ধরুন এখন আমাকে বললে আমার নাচও শেখার ইচ্ছে আছে, হ্যাঁ, কোনো একটা ইনস্ট্রুমেন্টও শেখার ইচ্ছে আছে। তো এই ইচ্ছেগুলো তো মানে আছেই আর কি। এবার জানি না এবার কতটা ফুলফিল করতে পারবো বা কি হবে, কিন্তু ইচ্ছে তো অনেক আছে আর কি, দেখা যাক কতটা কি দাঁড়ায়। সেই ইচ্ছে আপনার সফল হোক, আবার যেন আপনার ইন্টারভিউ আর এক নতুন কিছু নিয়ে ইন্টারভিউ করতে পারি। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন সেই স্বনামধন্য ডাক্তার সৌমি ব্যানার্জি, এবং তার যে নিজস্ব জগৎ, সেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আবার নেক্সট এপিসোডে আপনারা দেখতে পাবেন আর এক স্বনামধন্য ব্যক্তিত্বদের নিয়ে চলে যাব অন্য জগতে। বন্ধুরা, এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন, এবং সাথে ভালোবাসা গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।